আজ আমি আপনাদের সামনে একজন স্বনামধন্য আইনজীবীর দীর্ঘ ১৯ বছরের কর্মজীবনের একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা আপনাদেরকে বলবো। এবং যে মানুষটি আজকের এই ঘটনাটা পাঠিয়েছেন তার জীবনে এই সময়টা আসার আগে অবধিও উনি কিন্তু ভূতে একদমই বিশ্বাস করতেন না। ভূত বলে যে কোনো কিছু আছে, মৃত্যুর পরে প্রেতাত্মা, আত্মা, এই বলে যে কোনো কনসেপ্ট আদৌ এক্সিস্ট করে এই পৃথিবীতে, সেই বিষয়টা পুরোটাই কিন্তু উনি বিশ্বাস করতেন না। এবং এই ঘটনার আগে ওনার সামনে যদি কেউ এই ধরনের কোনো প্রেতাত্মা, আত্মা বা এই ধরনের কথাবার্তাও বলতো, উনি কিন্তু খুব বিরক্তি বোধ করতেন। কিন্তু ওনার জীবনে এই ঘটনাটা যখন থেকে ঘটে তখন থেকে কিন্তু ওনার এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস একদম বেড়ে যায়। এবং সেরকমই একটা সত্যি ঘটনা ওনার জীবনের উনি কিন্তু আমাদের চ্যানেলের সাথে শেয়ার করেছেন। আশা করি পুরো ঘটনাটা আপনারা শুনবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব আনন্দে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারোর জীবনেই যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর আপনারা সকলেই জানেন যে আমাদের একটা নতুন চ্যানেল হয়েছে, একটা নতুন আমরা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট, এখানকার দোকান পাশারে কী পাওয়া যায়, এগুলো আপনারা বহুদিন থেকেই দেখানোর জন্য রিকোয়েস্ট করছিলেন। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছিল না। তো সেই জন্য একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বং সপাল। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, বাড়িঘর এগুলোকেই দেখানো হয়। যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছি, দ্য বং সপাল। এবার আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। তবে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি কলকাতা থেকেই পাঠিয়েছেন এবং তিনি একজন স্বনামধন্য আইনজীবী। তো যেহেতু উনি এই প্রফেশনে রয়েছেন তো সেই জন্য ওনার আসল নামটা কিন্তু আমি এখানে রিভিল করতে পারবো না। উনি নিজের মতো করে এই ইমেলটা করেছেন এবং তারপর উনি রিকোয়েস্ট করেছেন যেন আমি ভালো করে গুছিয়ে আপনাদের সকলের সামনেই ঘটনাটা পরিবেশন করি। তো আমি সেই চেষ্টাই করছি। তো যে আইনজীবী ঘটনাটা পাঠিয়েছেন উনি নিজেই প্রথমে কিছু কথা লিখেছেন। প্রথম যেটা লিখেছেন উনি, যে উনি এই ধরনের ভূত প্রেত, এগুলো জাদু অস্তিত্ব হয়, এই ধরনের নেগেটিভ এনার্জি বলেও যে কিছু থাকে, এগুলো উনি কিছুই বিশ্বাস করতেন না। ছোটবেলা থেকে উনি পড়াশুনোটাকে খুব গুরুত্ব দিতেন এবং উনি ওনার পরিবার তথা ওনার পরিবারের আশেপাশে বন্ধু বান্ধব সবাইকেই একটা কথা বলতেন যে পড়াশুনো করো, জীবনে নিজের পায়ে দাঁড়াও, ব্যাস এটুকুই। এর বাইরে কিন্তু উনি অন্য কোনো বিষয়ে কখনোই সেরকমভাবে চিন্তাভাবনা করতেন না। এবার আমি যে ঘটনাটা বলতে চলেছি এখন, যে ঘটনাটা ওনার সাথে ঘটেছিল, সেই সময় কিন্তু উনি বারাসাত কোর্টে প্র্যাকটিস করতেন, মানে সেখানে আর কি উনি কাজের জন্য যেতেন। এবার সেখানে উনি সরকারি পক্ষের উকিল হিসেবে নিযুক্ত ছিলেন সেই সময় যখন ঘটনাটা ঘটেছিল। আমি সালটা মেনশন করব না। তো এবার ঘটনাটা কীরকম ছিল, তো যেহেতু উনি সরকার পক্ষের উকিল ছিলেন তো ওনার কাছে একদিন একটা কেস আসে। তো কেসটা কি? কেসটা হচ্ছে যে ওইখানেরই বারাসাতের ওখানে একটু ভিতরের দিকে একটা পারিবারিক কোন্দলের কেস। তো পারিবারিক কোন্দলটা কীরকম? সেটা হচ্ছে যে বাবা, মা, মেয়ে, এই তিনজনের আর কি ফ্যামিলি। তো ওই ফ্যামিলিরই মানে সবাই আগে একসাথে একান্নবর্তী পরিবারে থাকতো এবং সেখানে ওদের বেশ কিছু জমি জায়গা ছিল। তো সেই জমিতে চাষাবাদ হতো, কাজকর্ম হতো। এবার প্রথমে ওদেরই এক কাকা, মানে যে ভদ্রলোক, ভদ্রমহিলার মেয়ে, যে ফ্যামিলিটা আর কি, তো ওই ভদ্রলোকেরই একজন ভাই, খুড়তুতো ভাই, সে কি করেছে, ওদের ভাগের যে জমিটা ছিল সেই জমিটা তো কাগজপত্র নকল করে নিয়েই নিয়েছে। ইভেন ওদের বাড়ি থেকে তাড়িয়েও দিচ্ছে। এবং শুধু বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে তাই নয়, ওদেরকে সমস্ত কিছু, মানে ওই বাড়ির একটা বাসন পর্যন্ত তাদেরকে দিতে চাইছে না, মানে পুরোটাই নিজে আত্মসাৎ করে নিতে চাইছে। তো এইটা নিয়েই হচ্ছে মেন প্রবলেম, মেন কেস। এবং
তারপরে যথারীতি সেটা নিয়ে আইনি ব্যাপারের দিকে গেছে এবং সেটা ওই যে পরিবারটা থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে তাদেরই সরকারি পক্ষের উকিল হিসেবে এই আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে। এবার সবসময় আপনারা জানেন যে দুপক্ষই থাকে। এবার এরা বলছে যে এদের সমস্ত কিছু চুরি করে নেওয়া হয়েছে, মানে সমস্ত কিছু জাল করে নিয়ে নেওয়া হয়েছে, জমি জায়গা বাড়ি। আর যারা নিয়েছে তারাও আবার বলছে যে ওদের জমি বাড়ি সমস্ত কিছু এরা নাকি বহুদিন থেকে, মানে ওই ভদ্রলোক নাকি বহুদিন থেকে আটকে রেখেছিল, জবরদখল করে নিয়েছিল এবং ওদের থেকে নাকি ওদের জমি জায়গা বেচে ওরা নাকি টাকা পয়সাও নিয়ে নিয়েছে। এই নিয়ে দুটো পরিবারে বহুদিন থেকেই কিন্তু অশান্তি। ঠিক আছে, এবার যাই হোক, যথারীতি সেই কেস কোর্টে উঠেছে। এবার এই ভদ্রলোকের উপরে দায়িত্ব পড়েছে সেই কেসের মানে যা হোক কাজকর্ম করার। এবার উনি তো, যারা উকিল হয় যারা, বুঝতেই পারছেন তো, তারা তো এরকম প্রচুর, মানে কর্মজীবনে এরকম প্রচুর ঘটনা তারা শোনে, অনেক কিছু নিয়ে তাদেরকে ডিল করতে হয়। তো উকিলবাবুর কাছেও এই ধরনের যখন বিষয়টা আসে উনিও শুনে একটু অবাক হয়ে যান যে এরকম ঘটনা ঘটেছে। এবার যারা আর কি ওনার কাছে এসছে, যারা আর কি বলছে যে তাদের সমস্ত কিছু কেড়ে নিয়ে সমস্ত কিছু জাল করে দিয়ে ওদেরকে আর কি সর্বশান্ত করছে, তো তাদের সাথে যখন কথা বলছে যে দেখছে যে এই ভদ্রলোক এবং ভদ্রমহিলা মানে প্রচণ্ড আর কি মাটির মানুষ, তারা কিছু বোঝেই না, মানে সম্পত্তি কিভাবে রাখতে হয়, যে কোনো জমি বাড়ির যে কীরকম লিগ্যাল পেপারস হয়, সেগুলোর কাগজপত্র কি হয়, সেখানে কিভাবে সেই পেপারগুলোকে নিজের কাছে রাখতে হয়, কিভাবে এগুলোকে মেনটেন করতে হয়, কিছুই জানে না। আর ওনাদের যে মেয়ে, সেই মেয়ে হচ্ছে গিয়ে আর কি সবার সাথে গিয়ে কথা বলছে, উকিলবাবুর সাথে কথা বলছে, ওখানকার আরও যারা লোকজন আছে কোনটার পরে কি করবে, সেখানেও তো প্রচুর পেপার ওয়ার্ক থাকে, তো সব কিছু কিন্তু এই মেয়েটাই করছে। তো এই উকিলবাবু আর কি, যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তো তিনি প্রথম দিন কথা বলেছে। তো কথা বলার পরে না ওনার একটু বিরক্ত লাগে। এবার বিরক্তটা কেন লেগেছিল সেটা একটুখানি বলি। ওনার বিরক্ত লাগার কারণ হচ্ছে যে একটা মানুষ, তারা সবাই আগে একসাথে থাকতো, তার নামে বেশ কিছু জমি জায়গা ছিল, সেখানে চাষাবাদ হতো, বাড়িঘর ছিল, কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার থেকে এটা নিয়ে নেওয়া হয়েছে, এটার কাগজ কোথায়, এই জমির কাগজ কোথায়, ওই বাড়ির কাগজ কোথায়, অদ্ভুতভাবে ভদ্রলোকের কাছে কিছুই নেই, মানে কোনো পেপারই নেই। তো তখন বলছে যে আপনি যে কোর্টে এসেছেন, আপনাকে তো এখানে কাগজপত্র জমা করতে হবে, জাজের কাছে কাগজপত্র জমা করতে হবে, কেস এগোবে, আপনাকে তো পেপার দিতে হবে, আপনার কাছে যদি কিছুই না থাকে আপনি কেস লড়বেন কি করে? আমি সরকারি পক্ষের উকিল, কিন্তু আমাকেও তো পেপারস দেখাতে হবে। আপনার কাছে যখন বলছেন কিছুই কাগজপত্র সেরকমভাবে নেই, আপনার কাছে যা দু একটা কাগজ ছিল সেটাও আপনি বলছেন বহুদিন আগে জেরক্স করবো বলে সে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। আপনার কাছে যদি কিছুই না থাকে আপনি তো কেস হেরে যাবেন, আপনার কাছে তো থাকা উচিত। মানে এতটাই আর কি সাদাসিধে মানুষ এরা দুজন ছিল, এই হাজব্যান্ড ওয়াইফ, তারা মানে কিছু বুঝতেই পারছে না। তারা শুধু বলছে যে না, ওই জমি আমার ছিল, আমি নিজের লোক বিশ্বাস করে ঘরে রেখেছিলাম, তো বিভিন্ন সময় ঘরের আলমারি থেকে চুরি হয়ে গেছে, বা কখনো হয়তো বলেছে যে একটু ওই কাগজটা দাও, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, অত বুঝি না, তো পেপার দিয়ে দিয়েছি, সেগুলো বহুদিন আগে। তো বলছে যে সেই পেপার আর ফেরত দেয়নি, এবং বলছে যে আমাদের ওখানের আশেপাশের যারা লোকজন রয়েছে, আমাদের আত্মীয় স্বজন, সবাই কিন্তু জানে যে ওই জমি আমাদের, ওই জমিতে আমাদের চাষবাস ছিল, ওই বাড়িতে আমাদের ভাগ ছিল, কিন্তু ওরা এমন করেই আমাদের উপরে পুরো হঠাৎ করেই ঘুরে গিয়ে আমাদের উপরেই কেস করে দিচ্ছে, আমাদেরকেই বিতাড়িত করছে, আমাদের জমি অলরেডি কেড়ে নিয়েছে, আমরা মানে কিছু করতে পারছি না। তা আমরা বলেও ছিলাম যে আমরা থানা, পুলিশ, উকিল, আদালত আমরা কিছু করতে চাই না, আমাদেরকে কিছু অন্তত দিয়ে দাও, তোরা সেটাও দেবে না। বলছে যে উল্টে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের এক মেয়ে আছে, এই হুমকির চোটে বহুদিন থেকেই আর কি ওরা অশান্তি করে, তো মেয়েকে ক্লাস 11-এর পরে আর স্কুলে পাঠায়নি, মেয়েও ওরকমভাবেই সারাদিন বাড়িতে থাকে, মানে ওদের খুবই আর কি খারাপ অবস্থা, মানে কোণঠাসা অবস্থা। এবারে ঘটনাটা হচ্ছে যে উকিলবাবুর তো খুব বিরক্ত লেগে যায় যে কি কেস আমি লড়বো, এর কাছে তো কিছুই নেই, না পেপার আছে ঠিক মতো, পেপার যেটুকু যা পেপার আছে সেই পেপারটাও পুরোপুরি নয়, সেটারও হাফ পেপার আছে, এরকম করে তার কোনো কেস লড়া যায় না। আর ওরা প্রচণ্ড কান্নাকাটি করছে, এবং বিশেষত ওই মেয়েটি, ওই
হাজব্যান্ড ওয়াইফের যে মেয়েটি ছিল সেই মেয়েটি কান্নাকাটি করে বলছে যে আমাদের কিচ্ছু নেই, আমার বাবা ওই জমি জায়গা ছোটোবেলা থেকে আমি দেখেছি অনেক কষ্ট করে করে একটু একটু করে সেই জমি কিনেছে, কোনো মহাজনের থেকে হয়তো টাকা ধার করে কখনো জমি কিনেছে, কখনো টাকা ধার করে সেখান থেকে মানে চাষ করতেও তো একটা টাকা পয়সা লাগে, তো ওখানকার যে মহাজন তার থেকে আর কি টাকা ধার করে চাষাবাদ করে সেখান থেকে ফসল ফলিয়ে সে ফসল বিক্রি করে অনেক কষ্ট করে আর কি ওর বাবা কাজগুলো করেছে। এবার স্বাভাবিকভাবেই কেউই চাইবে না যে তার সমস্ত ভিটে মাটি, তার সেই চাষের জমি সব কিছু এভাবে চলে যাক, কেউই চায় না। আর আমি কিন্তু এই ঘটনাটা বেশ মানে 14-15 বছর আগেকার কথা কিন্তু আমি বলছি, আরও বেশি হতে পারে, মানে উনি যেটা লিখেছেন যে 14-15 বছরেরও বেশি আগেকার এটা ঘটনা। তো তখন মেয়েটা বলছে যে আমাদের তো কিছুই নেই, আমাদের যদি এই জমিটুকু বা আমাদের থাকার বাড়িটুকুও যদি আমরা না পাই, আমাদেরকে গাছের তলায় গিয়ে দাঁড়াতে হবে, কারণ আমাদের কাছে সত্যি আর কিছু নেই। একটাই ওদের বাড়ির পুরো একটাই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টেও খুবই সামান্য কিছু পয়সা পড়ে রয়েছে। তো উকিলবাবু তো শুনে খুব অবাক হয়ে গেলেন যে আজকের দিনেও এরকম মানুষ হয় যে কিছুই জানে না, কোনো কাগজপত্র নেই, কিছু নেই, মানুষকে বিশ্বাস করে নিজের জ্ঞাতি আত্মীয়দের বিশ্বাস করে কাগজপত্র তাদেরকে দিয়ে দিয়েছে, বা কেউ এসে ঘর থেকে আলমারি খুলে নিয়ে গেছে, মানে এতটা মানুষ কি করে উদাসীন হতে পারে, এটা ভেবে ওনার খুব খারাপ লাগে। উনি বেশ কিছু কথা শুনিয়ে দেয় যে আপনি এসছেন আজকে, আপনি কি ভাবছেন যে আপনি কোর্টে এসছেন, আপনাকে কোর্টে কোনো প্রশ্ন করবে না, আপনাকে তো প্রমাণ দিতে হবে, আপনাকে তো কাগজপত্র জমা করতে হবে, আপনার কাছে যদি কিছুই না থাকে আপনি কি করে সেটা করবেন। তো ওরা তো খুবই মানে মন খারাপ হয়ে গেল। তো তখন মানে এমনি আর কি পেপার ওয়ার্কে যা কথাবার্তা ওই মেয়েটা বলছে, তো মেয়েটাকে বলছে যে তুমি কোন ক্লাসে পড়ো, মানে তুমি কলেজে পড়ো। তো তখন মেয়েটা বলছে না আমি ক্লাস 11-এর পর আর পড়াশুনো করিনি। তো উকিলবাবু আবার রেগে গেছে। তো তার বাবা মাকে বলেছে যে আপনারা নিজেরা কিছু বোঝেন না, আপনাদের না হয় বুঝলাম যে আপনারা সেভাবে পড়াশোনা করার জীবনে সুযোগ পাননি, কিন্তু আপনি মেয়েকে কেন পড়াশুনো ছাড়িয়ে দিলেন? আপনার মেয়ে তো ভালোই কথাবার্তা বলতে পারে, ক্লাস 11-এ পড়ছিল, উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে পড়তো। তো তখন ওই ভদ্রমহিলা আর কি মেয়েটার মা বলছে যে আমাদের তো এই অশান্তি তো আজকের নয়, বহুদিন থেকেই অশান্তি। তো মেয়েকে বাড়িতে রেখে, বাড়ির আশেপাশে তাও লোকজন রয়েছে, মেয়ে স্কুলে যেত অনেক দূরে, তো এরা আমাদেরকে বহুদিন থেকেই হুমকি দিচ্ছে যে তোমাদের ক্ষতি করব, তোমার মেয়েরও ক্ষতি করতে পারি। তো এরকম কথাবার্তা যখন বলছে, তো সেই জন্য আমরা ভয়ে ওকে স্কুল যাওয়া বাদ দিয়ে দিয়েছি, যে থাক, স্কুলে যাওয়া মানে ও যাবে আসবে আবার তারপরে কলেজে ভর্তি হবে। তো সেই জন্য আমরা ভেবেছি যে না, অত চিন্তা আমরা নিতে পারবো না, ও বরং বাড়িতেই থাক। বিয়ে থার চেষ্টা করেছি, কিন্তু একদমই টাকা পয়সা আমাদের কাছে নেই, তো বিয়ে থাও সেভাবে আমরা দিয়ে দিতে পারিনি। ভেবেছিলাম যে মেয়েটা স্কুল ছাড়িয়ে আমরা বিয়ে দেব, কিন্তু আমরা বিয়েও দিয়ে উঠতে পারিনি। তো উকিলবাবু না আরও রেগে গেলেন। উনি বলছেন যে আপনারা কি করেছেন, আপনারা আপনাদের নিজের মেয়েকে পড়াশুনো শেখাবেন না ঠিক করে? কে আপনাকে হুমকি দিয়েছে? আপনি এসে বলতেন যে আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আপনার মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে। জমি বাড়ি নিয়ে বিবাদ থাকতেই পারে, কিন্তু সেখানে পরিবারের বাচ্চাকে কেউ হুমকি দেবে, এটা তো হতে পারে না। আপনি কেন আপনার মেয়ের পড়াশুনো ছাড়িয়েছিলেন? তো উকিলবাবু তো খুব রাগারাগি করলেন, বলছে আপনাদের এই দোষ, এই জন্য আপনাদেরকে মানুষ বোকা বানাতে পারে, এই জন্য আপনাদেরকে মানুষ আপনাদের থেকে জিনিসপত্রভাবে কেড়ে নিতে পারে, আপনারা তো রুখেই দাঁড়াতে পারেন না, অন্যায়ের প্রতিবাদটাই করতে পারেন না, তাহলে আপনাদের সাথে তো এরকম হবেই। তো যাই হোক, তো উকিলবাবু অনেক কষ্ট টষ্ট করে উনি বললেন যে দেখুন, এই কিছু জিনিস আমি লিখে দিলাম, ওনার মেয়েকে আর কি বুঝিয়ে দেয় যে এই পেপারগুলো কিন্তু আপনাদেরকে অমুক তারিখের মধ্যে কোর্টে জমা করতে হবে। যদি আপনারা এই পেপারগুলো কোর্টে জমা করতে পারেন তবেই কিন্তু আপনাদের কেসটা এগোবে, নাহলে কিন্তু এখানেই থেমে যাবে। কারণ আপনাদের কাছে যদি কিছুই প্রমাণ না থাকে, শুধুমাত্র মুখে বললে তো আর কাজ হয় না, আর আপনার কাছে যেটুকু যা কাগজপত্র রয়েছে সেটা কিন্তু অ্যাডিকুয়েট নয়। আপনাদেরকে আরও এই যে জিনিসগুলো আমি লিখে দিলাম, আপনাকে আমি মানে উনি আর কি একটু নিজের তরফ থেকেও হেল্প করে দেন, ফোন টোন করেন, ওখানকার যা যা আর কি প্রশাসনিক আর কি যেটুকু ওনার কন্ট্যাক্টস ছিল, তো বলেছে যে আপনি ওখানে যান, এখান থেকে কিন্তু আপনি কপিগুলো পেয়ে যাবেন, আপনার বাড়ির, আপনার যে জমি ছিল। তো এইসব বলে মেয়েটাকে বুঝিয়ে দেয়, কারণ মেয়েটাই বেশি কথাবার্তা বলছিল, কারণ বললাম যে ওর বাবা মা কিন্তু মানে সে অর্থে মানে পড়াশুনোর দিক থেকে অতটা তো জ্ঞান নেই, ইভেন মানুষের সাথে কথা বলা, বা অনেক মানুষ দেখবেন হয়তো পড়াশুনো কম জানে কিন্তু কথাবার্তা ভালো বুঝতে পারে, কোথায় এসব অফিসিয়াল কাজকর্ম বিষয়টাও বোঝে, কিন্তু ওর বাবা মা না পড়াশুনো জানতেন না এই সমস্ত বিষয় বুঝতেন। তো সেই জন্য মেয়েটাকেই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়। তো মেয়েটা বলে যে ঠিক আছে।
তো ওরা চলে যায়। তারপর তো ওরা যাই হোক হন্যে হয়ে সেই পেপারগুলোকে খোঁজার জন্য চারিদিকে ছোটাছুটি করা শুরু করে। আর এদিকে যারা ওদের জমি জায়গাটা কেড়ে নিয়েছিল তো তারাও তো আর চুপচাপ বসে নেই, তারাও একটা ভুয়ো কেস কিন্তু সাজাতে থাকে মানে তারা আবার একটা অন্য উকিলের সাহায্য নিয়ে তারা বলে যে না আমাদের জমি জায়গা এরা বহুদিন থেকে জবরদখল করে রেখেছিল, ওরা নাকি ওদের জমি বেচে দিয়েছে, এই করে ভুলভাল বেশ কিছু ভুয়ো কাগজপত্র তৈরি করে। এবারে যাই হোক তো প্রথম যেদিন আর কি মানে ওদের মানে জাজের সামনে বেশ কিছু ডকুমেন্ট যখন যেদিন আর কি জমা করতে হবে তো স্বাভাবিকভাবেই যে ডকুমেন্টগুলো জমা করার কথা ছিল মানে যে কটা আর কি কাগজ লাগার কথা ছিল সেই সব কাগজ কিন্তু এই ফ্যামিলিটা জোগাড় করে উঠতে পারেনি, কিছু কিছু জোগাড় করেছে কিন্তু পুরোটা পারেনি। যাই হোক তো শুনানি আরও পিছিয়ে গেল, আরও মানে কাগজপত্রই পুরো যদি জমা না পারে বুঝতেই পারছেন মানে জাজমেন্ট হওয়া তো দূরের কথা, সেখানে কাজই কিছু এগোয় না। তো আবার 1-1.5 মাস পরের একটা ডেট ওদের কাছে পড়ে। তো উকিলবাবুর সাথে তারপরে কথা হয়েছে, তো উনি তো আবার একটু বিরক্ত হলেন যে আপনাদেরকে বললাম এই জিনিসগুলো আপনারা জোগাড় করবেন, এই পেপারগুলো লাগবে, আপনাদেরকে তো বলেও দিলাম, আপনার মেয়েকে বুঝিয়ে দিলাম যে কোথায় কোথায় গেলে আপনারা হেল্প পেতে পারেন, তো আপনারা কি কিছু করেননি? বলছে আমরা গেছি কিন্তু আমরা এই সময়ের মধ্যে এটুকুই জোগাড় করতে পেরেছি, এর থেকে বেশি আমরা পারিনি। তো তখন উকিলবাবু বলছে যে দেখুন আপনারা কিন্তু আশা করবেন না, কারণ আপনারা যদি পেপারই ঠিকমতো জমা না দিতে পারেন আপনি মানে জাজের কাছে প্রমাণ করবো আমি কি করে যে আপনাদের জমি জায়গা সত্যিই নিয়ে নেওয়া হয়েছে, আপনাদেরকে ভিটেমাটি ছাড়া করা হচ্ছে। আর ওদিকে ওরা তো বলছে যে আপনারা নাকি জমি বেচে দিয়েছেন, ওদের জমি জবরদখল করেছিলেন। তো তখন তো ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা তো হাউ হাউ করে কাঁদছে, বলছে যে না দেখুন এরকম সত্যি কোনো ব্যাপার না, ওরা যা যা বলছে সবটাই কিন্তু মিথ্যে, আপনি ওরা যে পেপার দেখাচ্ছে আপনি পেপারটা একটু ভালো করে দেখবেন, ওই পেপার কিন্তু ভুয়ো পেপার, ওই পেপারে কিন্তু সত্যি নয়, কারণ আমরা এরকম কিছু করিনি, এটা সত্যি হবে কি করে। তো তখন উকিলবাবু বলছেন যে দেখুন ওটা জাল পেপার না আসল সেটা তো পরে প্রমাণ হয়েই যাবে, সেটা কথা নয়, কিন্তু আপনার জমির জায়গা যে কেড়ে নেওয়া হচ্ছে ওই জমি যে আপনার ছিল তার কিছু প্রমাণ তো আপনার কাছেও থাকতে হবে পুরোপুরি। তো আপনি একটা কাজ করুন, উনি বলে দেয় যে কোথা থেকে আর কি জমির যে প্লট নাম্বার দিয়ে তারপরে যে দাগ নাম্বার যে থাকে যেগুলো যা আর কি লিগাল টার্ম থাকে একটা জমি বাড়ির ক্ষেত্রে, তো বলো যে এগুলো কিন্তু আপনি অমুক দপ্তরে চলে যান এবং সেখান থেকে কিন্তু আপনি বার করতে পারবেন, ওখানে কিন্তু জাল করাটা সোজা নয়, তো আপনি যান ওখানে গিয়ে আপনি নেক্সট যে ডেট আপনার পড়েছে এই কোর্টে তার আগে কিন্তু আপনি সমস্ত পেপার আমাকে জমা করবেন, নাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না, আপনি যতই কান্নাকাটি করুন আপনি যতই বলুন যে সবাই জানে, কিন্তু ওভাবে তো আর কোর্টে কাজ চলে না, কোর্টে আপনাকে প্রমাণ দেখাতে হবে, তো আপনি যান ওখান থেকে গিয়ে জোগাড় করুন। তো তখন আর কি ওই ভদ্রমহিলা বলছে আসলে আমরা তো অত এসব কিছু বুঝি না, আর ওরা আমাদের উপরে আরও ক্ষেপে গেছে, প্রত্যেক দিনই আমাদের ঘরের বাইরে এসে ওরা অনেক নানান কথা বলে যায়, বলে যে আমার মেয়ের বিয়ে হতে দেবে না, আমাদের ক্ষতি করবে, এরকম নানান কথাবার্তা বলে, তো আমাদের না খুব ভয় করে, আমরা দেখব যদি পারি আর কি এই জমি জায়গা একটুখানি যদি আমরা পেতে পারি, না হলে আমরা এত অশান্তি আমরা নিতে পারছি না, আমরা দরকার হলে কোথাও চলে যাব, নাহলে আমরা আর এইতে থাকবো না, কারণ আপনিও বলছেন যে এই সমস্ত কাগজপত্র জোগাড় না করলে কেস লড়া যাবে না, আর আমাদের হাতে তো টাকা পয়সাও নেই যে আমরা টাকা পয়সা দিয়ে কেস লড়বো বা পেপার আমরা বানাবো। তো তখন উকিলবাবু বলছে না উনি একটু রেগে যান, উনি বলছেন যে আপনি বলছেন যে আপনি সত্যি কথা বলছেন যে আপনার জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে, তো আপনাকে আপনার নিজের জমি জায়গা ফিরে পেতে গেলে আপনাকে কিছু তো পরিশ্রম করতেই হবে, আপনি কেন ভাবছেন যে আপনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবেন যদি অশান্তি বাড়ে, আর আপনি কেনই বা এটা ভাবছেন যে আপনি পারবেন না, আপনি চেষ্টা করুন নিশ্চয়ই পারবেন, আর আপনার মেয়েকে যদি কেউ ধমকি দেয় আপনি সোজা থানায় গিয়ে আপনার কমপ্লেন করবেন, আপনি অভিযোগ জানাবেন যে আপনার মেয়ের সম্পর্কে এরকম কথা বলা হচ্ছে, আপনি কেন চুপচাপ বসে আছেন, মানে উনি আর কি নিজের দিক থেকে প্রচুর ওদেরকে আর কি এনকারেজ করে। এবার উকিলবাবু যেটা ইমেলে লিখেছেন যে ওনার না মানে প্রথম 2-3 দিন ওই ফ্যামিলিটাকে দেখে খুব মানে প্রথম দিকে ততটা ছিল না, কিন্তু তারপরে যতই কথা বলতে থাকে না মানে মানে পরিবারটা দেখুন একটু অবাক হয়ে যান যে আজকের দিনেও এত সাদাসিধে মানুষ হয়। আর ওই মেয়েটা খুব ভালো ছিল, যে মেয়েটি আর কি ওনাদের ছিল, মেয়েটি খুব ধীর স্থিরভাবে কথা বলতো এবং মেয়েটার সাথে কথা বলে উনি বুঝতে পারেন মেয়েটা কিন্তু মেধা ছিল, মানে ওকে যদি পড়াশোনাটা করানো হতো ও কিন্তু ভালোই পড়াশোনায় হতো। তো উনি মনে মনে না ওনার একটা ফ্যামিলিটার প্রতি একটা অদ্ভুত টাইপের শ্রদ্ধা একটা মায়া চলে আসে, যে এই ফ্যামিলিটা এত ভালো, কোনো ঝুট নেই ঝামেলা নেই, ওরা শুধু ওদের প্রাপ্যটুকু চাইছে সেটুকু এরা দিচ্ছে না,
তো যাই হোক, তো উনি তখন সেই বিপক্ষের যে উকিল ছিল, তো এই উকিলবাবু সেই বিপক্ষের উকিলবাবুর সাথে একটু কথা বলে যে আপনার ক্লায়েন্ট যেটা যেটা করেছে সেটা তো ঠিক না, সে এদের জমি জায়গা সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তো সেই উকিল বলছে যে দেখুন, আমার ক্লায়েন্টের কাছে কিন্তু প্রমাণ আছে যে ওরা ওদের জমি বহুদিন থেকে কিন্তু আটকে রেখেছিল। যাই হোক, তো উনি সেই কথা বলে একটুখানি কাগজপত্রগুলো দেখেন এবং সেগুলো দেখে উকিলবাবু বুঝতে পারেন যে ওই কাগজপত্রের মধ্যে প্রচুর গন্ডগোল আছে। এবার বুঝতেই পারছেন যে সেগুলো তো আর ওনারা বলবে না, যখন কোর্টে জমা দেবে সে কোর্ট থেকেই সেই কাগজগুলো আসল না নকল সেটা তো বলেই দেবে। তো উনি এটুকু বুঝলেন যে ওনার কাছে যে যারা এসছে, মানে যে উকিলবাবু আর কি ঘটনাটা পাঠিয়েছে, তিনি বুঝতে পারেন যে সত্যি এদের জমি জায়গা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। যাই হোক, তো ইন দ্য মিন টাইম যেটা হলো যে ওই যে 1-1.5 মাসের যে সময়টা ছিল, মানে নেক্সট আর কি কোর্টে আসার, তো তার মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে কোনো একটা কারণে খুব আর কি এইসব বিষয় নিয়ে ওরা খুব চিন্তিত ছিল, খুব আর কি মন মেজাজ খারাপ যে কি হবে, কারণ বুঝতে পারছে যে আমাদের কাছে সেরকম প্রমাণ নেই, যা আসল ডকুমেন্ট ছিল সব নিয়ে নিয়েছে। তো এই করতে করতে এই জিনিসগুলোর চাপটা না ওই ভদ্রলোক নিতে পারেননি। উনি এমনিই খুব সাদাসিধে মানুষ ছিল, মেয়ের জন্য সারাক্ষণ খুব চিন্তা করতেন। তো এই করতে করতে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ভদ্রলোক কিন্তু মারা গেলেন। খুব আনফর্চুনেটলি ভদ্রলোক মারা যান, হঠাৎ করেই মারা যান, বাড়িতেই মারা যান। তো এরপরে তো ওই মা মেয়ের মাথার উপরে একেবারে আকাশ ভেঙে পড়লো। একে তো এরকম চলছে আর কি, মানে যে কোনো মুহূর্তে ওদেরকে তাড়িয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে ওদেরকে বাড়ি ছাড়া করবে, ঘর ছাড়া করবে, ওদের কাছে কিচ্ছু নেই, ওদের যা যেটুকু জমি জায়গা ছিল সব কেড়ে নিচ্ছে। তার মধ্যে ভদ্রলোক মারা গেলেন। এবার বুঝতেই পারছেন যে কি অসহনীয় একটা পরিস্থিতির সৃষ্টি হলো। এবং এই খবর কিন্তু এই ভদ্রলোকের কাছে গিয়ে, মানে এই উকিলবাবুর কাছে গিয়ে পৌঁছলো। তো উনিও খুব অবাক হয়ে গেলেন যে বাবা, এরকম একটা ঘটনা চলছে, তার মধ্যে আবার এই ভদ্রলোক মারাও গেলেন। তো যাই হোক, তো বুঝতেই পারছেন যে এরকম এখন যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, ফলে সেই কাজে আরও ধীর স্থির হয়ে গেল, কারণ একজন মারা গেল, সেই মারা যাওয়ার পরে তার যা যা পারলৌকিক কাজকর্ম থাকে সে সমস্ত সারা হলো। আর উল্টো দিকে যারা ওদের যে আত্মীয় আর কি ওদের এই জমি জায়গা সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, তারা তো মানে আরও খুশি যে ব্যাস, এই মারা গেল, এবার এই মা মেয়ে তার কিছু করতে পারবে না, এবার তো সব আমরাই পেয়ে যাব। এবং পরের যে আর কি ডেটটা ছিল কোর্টে, সেই ডেটে এই যে উকিলবাবু ঘটনাটা পাঠিয়েছেন তিনি দেখছেন যে মা মেয়ে তো খুবই শোকাতুর অবস্থায় আছে। তারা মোটামুটি কিছু পেপার টেপার, মেয়েটা আর কি নিজের চারেই কিছু পেপার জোগাড় করেছে এবং সেই পেপারে যা আর কি লেখা রয়েছে, যেখান থেকে ওরা নতুন করে কাগজপত্র বার করেছে জমি বাড়ির, তো সেখানে কিন্তু ওই ওর বাবারই নাম লেখা রয়েছে, মানে বাড়ির যে তার ভাগ আছে, ওই জমি যেটা কেড়ে নিয়েছে সেখানেও নাম আছে। তো উনি বুঝতে পারেন যে সত্যি সত্যি কিন্তু ওদের উপরে একটা অন্যায় হচ্ছে, সেটা উকিলবাবু বুঝতে পেরে যায়। এবার সেদিনই যারা আর কি ওদের জমিটা কেড়ে নিতে চাইছিল, ওদের যে আত্মীয়, তাদের সাথে উনি কোর্টে মুখোমুখি হন। তো এটুকু বুঝতে পারে যে যারা এই কাজটা করছে তারা একেবারে ভালো লোক নয়। তাদের কথাবার্তার মধ্যে প্রচণ্ড আর কি অহংবোধ, তারা ভাবছে যে তারা তো কেস জিতেই যাবে, এবং তারা না মানে তাদের সাথে কথা বলে বুঝতে পারছে যে এদের স্বভাবটাই আছে যে লোকের জমি বাড়ি কেড়ে নেওয়া, মানে শুধুমাত্র নিজের আত্মীয়র মধ্যে এরা একটু কম বোঝে, পড়াশুনো কম জানে বলে এদেরকে ঠকিয়েছে তা নয়। এবং সে কোর্টে চত্বরে দাঁড়িয়েই খুব জোরে জোরে বলছে যে আমি যে জমির দিকে তাকাই বা যে জমিটা আমার ভালো লাগে, যে বাড়িটা আমার ভালো লাগে, আমি ঠিক সেটা নিজের করে নিই, সেটা কী করে নিজের করতে হয় সেটাও আমার জানা আছে। মানে এরকম টাইপের কথাবার্তা, মানে সে ওপেনলি বলছে যে আমি যে কোনো দিন যে কারোর প্রপার্টি নিজের নামে করে নিতে পারি, এরকম। কারণ বুঝতেই পারছে যে ভদ্রলোক মারা গেছে, আর জানতো যে এরা খুবই নরম সরম, অতটা পড়াশুনো জানে না, ফলে এদের পক্ষে কেস লড়াটা সম্ভবপর নয়, কারণ টাকা পয়সারও কোনো জোর নেই। ফলে ওরা না মানে আরও যাকে বলে এম্পাওয়ার্ড হয়ে গেছে যে আমরা তো কেস জিতবই, ওদের জমি বাড়ি কিচ্ছু দেবো না, ওদেরটা পুরো আমরা হড়প করে নেব। যাই হোক, তো উনি তো বুঝে গেলেন যে এই লোকটাকে কিন্তু জিততে দেওয়া যাবে না। এবং যে এই কাজটা করছিল, ওদের যে আত্মীয় ওদেরকে এরকমভাবে বঞ্চিত করছিল, সে ঘুরিয়ে যখন এই উকিলবাবুর সাথে কথা বলতে আসে, যেহেতু এই উকিলবাবু ওদের হয়ে কেসটা লড়ছে, তাকেও কিন্তু ঘুরিয়ে মানে একটা হুমকি দেওয়ার মতো করে দেয় যে আপনি ভালো চাইলে এই কেসটা ছেড়ে দিন, আর এই জমি বাড়ি আমার, আমি পুরোটাই প্রায়
আত্মসাৎ করে নিয়েছি, শুধুমাত্র আইনিভাবে লেখাপড়াটা বাকি আছে, আপনি এর মধ্যে জড়াবেন না। মানে খুব কায়দা করে আর কি ওনাকেও একটা হুমকি দিয়ে দেয়। উকিলবাবু কিচ্ছু বলেন, উনি শুধু বুঝে নেন ব্যাপারটা যে কি হতে চলেছে। তো উনি ভাবছেন যে ব্যাপারটা এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যে উকিলবাবুকে সে কোর্ট চত্বরে এসে এরকম করে হুমকি দেওয়ার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে আপনি কেসটা ছেড়ে দিন। উনি ভাবলো যে না, এবার তো ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে। মানে এতক্ষণ উনি কেসটাকে জাস্ট কেস হিসেবেই দেখছিলেন, কিন্তু এবারে যেটা হলো উনি ভাবলেন যে না, এটা তো একেবারে ন্যায় অন্যায়ের মধ্যে লড়াই লেগে গেল। এতবারটা অন্যায় আমার চোখের সামনে হবে, আর এরা কি ভেবেছে যে এই ভদ্রলোক মারা গেল বলে এই মা মেয়ে কিছু করতে পারবে না, আমি এদের জন্য কিছু করব না। উনি ভাবলেন না, এবার এটা আর হবে না। এবার এই সমস্ত কিছু চিন্তা করে উনি বললেন যে ঠিক আছে, আপনি তোমরা যা যা আর কি, মেয়েটাকে বললো যে তুমি যা যা পেপার জমা করেছো আমার কাছে ঠিক আছে, এরপরে উকিল যেদিন মানে কোর্ট আর কি যেদিন আসতে বলবে সেদিনই আমি উকিল হিসেবে আমি তো থাকছি, আর তোমরাও কিন্তু চলে আসবে। আর পারলে তোমাদের আশেপাশে যারা আর কি তোমাদের আত্মীয় স্বজন আছে বা এরকম কেউ যে জানে যেগুলো তোমাদেরই ছিল, তোমার বাবাই কষ্ট করে করেছে, সেরকম কাউকে পারলে নিয়ে এসো। ওরা চলে গেছে। এবার সেদিন ওনার বাড়িতে, মানে ওনার কলকাতায় বাড়ি রয়েছে, দুটো বাড়ি রয়েছে, তো উনি দুটো বাড়ি মিলিয়ে মিশিয়ে থাকতেন। তো সেদিন উনি কলকাতার যে বাড়িতে ছিলেন সেই বাড়িটা হচ্ছে একটু পুরনো বাড়ি। এবার দোতলা বাড়ি, তো উনি একতলায় থাকতেন এবং একতলা ওনার বিশাল বড় একটা চেম্বার ছিল। তো অনেক সময় অনেকে মানে আসতেন ওনার সাথে কনসাল্ট করতে। তো উনি সেই জন্য ওখানে একজন ক্লায়েন্টের আসার কথা ছিল রাত 10টার সময়, সে আর কি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ফেসেছিল। তো 10টার সময় সেই ক্লায়েন্ট এসছে, তো উকিলবাবু তার সাথে কথাবার্তা বলে 10:30 অবধি কথা হয়েছে এবং তারপর উনি নিচের ঘরেই ছিলেন। আর উপরের ঘরে ওনার স্ত্রী আর ওনার 2 মেয়ে উকিলবাবুর। তো ওনার স্ত্রী আর ওনার বড় মেয়ে ছিল, ছোট মেয়ে আর বাকি ফ্যামিলির লোকজন ওনাদের অন্য একটা কলকাতায় যে বাড়ি রয়েছে সেখানে ছিল। তো উনি কী করতেন, অনেক সময় বিভিন্ন কেসের পেপার ওয়ার্ক থাকে, অনেক সময় অনেক কাজ থাকে, তো উনি পুরো কাজটা একতলা থেকে মিটিয়ে দোতলায় যেতেন। অনেক সময় উনি একতলাতেই ওই জন্য মধ্যরাত অবধি কাটিয়ে দিতেন। তো সেদিনও উনি বেশ কিছু কাজের জন্য উনি মানে ওপরটায় আর কি নিচতলাটায় আর কি উনি ছিলেন। তো উনি নিচতলায় কাজকর্ম করছেন এমন সময়, মানে ওনার ঘরে কিন্তু দরজা জানলা সব বন্ধ, এসি চলছে। হঠাৎ করে ওনার মনে হলো এসির হাওয়াটা যেন একটু বেড়ে গেল, মানে প্রচুর কাগজপত্র টেবিলের উপরে, বিশাল বড় একটা টেবিল, তো টেবিলের উপরে বিভিন্ন কাগজপত্র আর কি নড়ছে, বেশি করে নড়ছে। তো উনি ভাবলো যে এসির হয়তো ফ্যানটা বেশি বেড়ে গেছে। তো পেপার সবকটা কাগজের উপরে পেপার ওয়েট তো দেওয়া ছিল না, আর এসিটা খুব আস্তে করে চলছিল। তো উনি সঙ্গে সঙ্গে কী করলেন, এসির ফ্যানটাকে একদম মানে কমানোই ছিল, উনি অটো করে দিলেন। তো দেখছে যে হাওয়াটা যেন ক্রমশ ঘরের মধ্যে, মানে তখন রাত প্রায় 12টা 12:30 বাজে, হঠাৎ করেই মনে হচ্ছে ঘরের মধ্যে একটা হাওয়া দিচ্ছে। তো উনি কাজের মাঝখানে ছিলেন, ওনার একটু বিরক্ত লাগে যে এইভাবে হাওয়ায় উঠছে কেন সব কিছু। তো উনি কী করলেন, এসিটাকে বন্ধ করে দিলেন। বহুক্ষণ ধরে এসিটা চলছিল, তো ঘরটা মোটামুটি ঠান্ডাই ছিল, আর ওনার কাজ মোটামুটি শেষের দিকে, মানে আর হয়তো 15 মিনিট পরে উনি উপরের ঘরে চলে যাবেন। তো উনি এসিটা যথারীতি বন্ধ করে দেন। বন্ধ করার পরে উনি আবার কাজ করছেন। কাজ করতে করতে হঠাৎ ওনার মনে হলো আবার যেন ঘরের ভিতরে কাগজপত্রগুলো নড়ছে, জানলার যে পর্দা, ভারী পর্দা, সে পর্দা নড়ছে। ওনার খুব অস্বস্তি লাগলো। উনি ভাবলেন যে কি হচ্ছে এটা, এসি বন্ধ, ঘরের দরজা জানলা সব বন্ধ। তো উনি না একবার ভাবলেন যে বাইরে কি ঝড় এলো। তো উনি কি করেছে, উঠে জাস্ট সাইডের যে ওনার বড় যে জানলাটা ছিল সেই জানলাটা একটু খুলে উনি বাইরের দিকে তাকান যে ঝড় বৃষ্টি হচ্ছে কি না। তো উনি দেখলেন না, বাইরে একদম শান্ত, কিচ্ছু নেই। তো উনি তখন ভাবলেন দূর, অনেক রাত হয়েছে, আমি কাজটা তাড়াতাড়ি শেষ করি। তখন প্রায় 1:45 মতো বাজে। উনি কাজ করছেন। কাজ করতে করতে উনি বুঝতে পারলেন যে ওনার ঘরের মধ্যে কিছু একটা হচ্ছে। মানে কিছু একটা হচ্ছে বলতে, ঘরের মধ্যে যে একটা হাওয়া চলছে সেটা কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারছেন, এবং সেই হাওয়াটা মাঝে মধ্যেই মানে ওনাকে কেন্দ্র করে একবার ডান দিক থেকে বাঁদিকে আর একবার বাঁদিক থেকে ডান দিকে হাওয়াটা সার্কুলেট করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি কিছুতেই সে হাওয়ার সোর্সটা খুঁজে পাচ্ছেন না। এবার দেখুন, যে মানুষ একজন উকিল যারা হয় বা যারা আইনজীবী হয়, যারা আইনের প্রফেশনে থাকে, বা যারা যে কোনো মানুষ এখনকার দিনে শুধু আইনজীবী বলে নয়, যে কোনো মানুষ এখন রেশনাল থিঙ্কিং করে।
তো যুক্তি তর্ক বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া কোনো মানুষের পক্ষে কিছু এখনকার দিনে মেনে নেওয়াটা সম্ভবপর হয় না। তো উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, শত চেষ্টা করেও, যে ওনার ঘরে এত হাওয়াটা আসছে কোথা থেকে। এসি বন্ধ, সিলিং ফ্যান রয়েছে, সিলিং ফ্যানও বন্ধ, দরজা জানলা সব বন্ধ, তাহলে এরকম হাওয়ার ঝোঁকাটা আসছে কোথা থেকে। যাই হোক, তো এর মধ্যেই খুব বিরক্ত ওনার এসে যায়, কারণ উনি কারণটা বুঝতে পারছে না ঘরের মধ্যে এরকম হুটহাট করে হাওয়া আসছে কি করে। তো কোনো রকমে উনি কাজটা শেষ করেন, এবং শেষ করার মানে শেষটুকু করতে করতে ওনার মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে ঘরের মধ্যে। তো ওনার মেয়ে আর ওনার যে স্ত্রী, ওনারা দুজন কিন্তু মোটামুটি ওই 11টা ম্যাক্সিমাম 11:30 অবধি জেগে থাকে। তো উনি ভাবলেন যে আমার বউ মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ফলে ওদেরকে যদি আমি এখন ফোন করে ডাকি বা ওদেরকে বলি নিচে আসতে, এটা ব্যাপারটা খুব বিরক্তিকর হয়ে যাবে। কারণ ওনার স্ত্রীও একজন আইনজীবী, তারও অনেক কাজকর্ম থাকে, ওনার মেয়ে ডাক্তারি পড়ছে, ফলে সেও খুব বিজি। তো ভাবছে যে এটা কি করে সম্ভব, এটা তো হতে পারে না। তো উনি না ভাবলো যে ঠিক আছে, আমি আরেকটুক্ষণ এখানে থাকি, দেখি ব্যাপারটা কি হয়। তো উনি কাজকর্ম শেষ করে জাস্ট এমনি চুপচাপ মানে টেবিলে হাত দুটো রেখে, আর যেরকম নর্মাল মানুষ চেয়ারে বসে, উনি চেয়ারে বসে আছে। উনি তখন মানে ওনার জীবনে উনি প্রথমবারের জন্য ফিল করলেন যে ওনার শরীরের পাশ দিয়ে একটা হালকা হাওয়া সার্কুলেট করছে, এবং সেই হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা। আমি বললাম যে এসি কিন্তু বন্ধ, এবং উনি বুঝতে পারছেন যে হাওয়াটা যখন যখন ওনার পাশ দিয়ে যাচ্ছে, ওনার শরীরে একটা খুব ঠান্ডা অনুভূতি আসছে। উনি আবার এসির দিকে তাকালেন যে কোনোভাবে এসিটা চলছে কিনা। উনি দেখলেন না, এসি বন্ধ। তখন কেন জানি না ওনার একটা অদ্ভুত রকমের ফিলিংস আসে, এবং উনি যেটা লিখেছেন ইমেলে, যে মানুষ আমি এই ধরনের ভূত প্রেত নেগেটিভ এনার্জি আত্মা এগুলো কোনোদিনই আমার কোনো বিশ্বাস ছিল না। আমি সবসময় এগুলোকে মানে সবসময় আমি এই ধরনের কথাবার্তাকে নালিফাই করতাম, আমি বলতাম যে এরকম কিছু হয় না। আমার কেন জানি না সেদিন সেই মুহূর্তে যখন আমি বুঝতে পারলাম যে সত্যি কোনো সোর্স নেই এই হাওয়ার, এই সোর্স মানে বাইরে থেকে কোনো হাওয়া আসছে না, এসি চলছে না, তখন কোথাও কিন্তু ওনার বুকের ভিতরটা একটু ধড়াস করে ওঠে যে কি। আর ওনার বাড়িতে, ওনার যে বাড়িটা আর কি, সেই বাড়ির যে ঘরটার মধ্যে উনি একতলায় ছিলেন, সেই বাড়িতে প্রথম কথা হচ্ছে 7 ফুটের পাঁচিল রয়েছে। পাঁচিলের পরে একটা বাঁধানো মতো জায়গা, সেখানে একটা বিশাল মোটা কোলাপসিবল গেট, তারপর একটা ছোট স্পেস, তারপরে এই ঘরটা, এবং সেই ঘরেরও জানলা বন্ধ। ফলে বাইরে থেকে কেউ এসে একটা হাওয়া দেবে ঘরের ভিতরে, এটা কোনোভাবেই সম্ভবপর নয়। তো উনি না মানে তখন খুব কনসাস হয়ে যান, মানে ওনার একটু ঘুম মতো পাচ্ছিল, কিন্তু সেই ঘুমটা ওনার পুরো ছুটে যায়, এবং উনি খুব কনসাস হয়ে যায় এবং বোঝার চেষ্টা করে যে হাওয়াটা কি করে আসছে। এবং উনি আস্তে আস্তে কিন্তু চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এবার চেয়ার থেকে যেই মুহূর্তে উনি উঠে দাঁড়ান, ওনার যে ঘরটা ছিল সেই ঘরে দুটো টিউবলাইট রয়েছে, মানে দেওয়ালে দুটো টিউবলাইট রয়েছে। এছাড়াও যেহেতু উনি প্রচুর কাজকর্ম করতেন, তো টেবিলটা ওনার বিশাল বড় ছিল, টেবিলে কিন্তু একটা টেবিল ল্যাম্প ছিল। তো অদ্ভুতভাবে টেবিল ল্যাম্পের আলোটা কিন্তু প্রথমে মানে এমন নয় যে আলোটা নিভে গেছে, নিভে কিন্তু যায়নি, আলোটা জ্বলছে, ইলেকট্রিক আলো, বাট সেটা জ্বলছে, কিন্তু কেন জানি না মনে হলো যে আলোটা যে ইন্টেন্সিটিতে জ্বলে সেই ইন্টেন্সিটিটা মনে হলো যেন একটু কমে গেল হঠাৎ করেই। কিন্তু মানে যেভাবে ঠিক ভোল্টেজ ডাউন হয়, ঠিক সেরকমভাবেই মনে হলো যে ইলেকট্রিসিটিটা কমে গেল, এবং ওনার ঘরের যে দুটো টিউবলাইট জ্বলছিল সেই টিউবলাইটেরও আলো দুটো কিন্তু ভীষণ রকমভাবে কমে যায়। মানে একটা টিউবলাইটের ধরুন যা ইন্টেন্সিটি, যেভাবে সে আলো দেয়, সেই আলোটা যদি 80% কমে যায়, ঠিক যেভাবে জ্বলতে পারে ঠিক সেভাবে কিন্তু আলোটা মানে জ্বলে আছে। হঠাৎ করেই ভোল্টেজটা প্রচণ্ড রকমভাবে ডাউন হয়ে যায়। তো উনি ভাবলো যে ব্যাপারটা কি হলো, মানে ভোল্টেজ ডাউন হয়ে গেল। তো উনি না তখন ওনার মনটা একটু ঘুরে গেছে, উনি ভাবলেন যে আরে ভোল্টেজ ডাউন হয়েছে, আপ ডাউন করছে, তাহলে হয়তো কি এসি থেকেই কি ঠান্ডা হাওয়াটা আসছিল না কি হচ্ছে, উনি কিছু বুঝতে পারছেন না। এমন সময় উনি খেয়াল করলেন যে উনি যেখানটার কি বসছে তার পাশে একটা বড় জানলা ছিল, এবং সেই জানলাটা কিন্তু পুরো মোটা গ্রিল দেওয়া, এবং কাঠের মানে জানলাগুলো হচ্ছে কাঠ আর কাঁচ দিয়ে, সেটা তো পুরো বন্ধ, এবং তার উপরে আবার মোটা পর্দা রয়েছে, এবং সেই মোটা পর্দা
এসি ফুল চালালে বা এসি ফ্যানও যদি ফুললি অন থাকে তাহলেও কিন্তু পর্দা অত জোরে নড়তে পারে না, কারণ পর্দাটা ভীষণ রকমভাবে ভারী। এবার ভাবুন, এসি চলছে না, ঘরে সিলিং ফ্যান চলছে না, দরজা জানলা সব বন্ধ, বাইরে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না, তাতে কিন্তু ওই রকম ভারী পর্দা ফুরফুর করে কিন্তু উড়তে থাকে। যেটা দেখার পরে উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে ঘাবড়ে যান। জীবনে প্রথমবার উনি জীবনে মানে এগুলো ওনার চোখের সামনে ঘটছে, যেগুলোর উনি কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, অথচ উনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে এরকম একটা ঘটনা ঘটছে। তো উনি চেয়ার থেকে উঠে গেছিলেন, কিন্তু ওরকম জিনিস দেখে, ওই দৃশ্য দেখার পরে ওনার কেন জানি না শরীরটা খুব ভারী হয়ে আসে, এবং ওনার মানে হয়তো ওনার মনই ওনাকে বলে দেয় যে এখন উঠিস না। তো উনি কী করেন, ওখানটায় বসে পড়েন, আবার চেয়ারে বসে পড়েন, এবং বসে পড়ে উনি একদম মানে ঘরটা না পুরো সাইলেন্ট হয়ে গেছে, মানে মনে হচ্ছে আশপাশে কোনো আওয়াজ হচ্ছে না, একদম মানে পুরো শান্ত কোয়াইট পরিবেশ, এবং ঘরের মধ্যে ওই যে হাওয়া দিচ্ছে প্রত্যেকটা হাওয়ার কিন্তু শব্দ উনি শুনতে পাচ্ছেন, এবং ওনার নিজের যে নিঃশ্বাস সেই নিঃশ্বাসের শব্দটাও যেন উনি পাচ্ছেন। এবং এতটাই উনি ওনার ব্রেন তখন এতটা মানে কনসাস হয়ে গেছে যে উনি মনে মনে বুঝতে পারছেন যে কিছুটা একটা গন্ডগোল হচ্ছে, এবং সেটা খুব একটা স্বাভাবিক জিনিস নয়, যেটা আমি এর আগে কখনোই এক্সপেরিয়েন্স করিনি, এমন একটা কিছু হচ্ছে আমার সাথে এখন। ঠিক এর কিছুক্ষণের মধ্যে যে ভোল্টেজটা মানে ডাউন ছিল সেই ভোল্টেজটা কিন্তু আবার ঠিকঠাক হয়ে যায়, মানে আবার আলোগুলো পুনরায় যে তেজে জ্বলার কথা সেই তেজে জ্বলতে থাকে, এবং উনি কিন্তু তখন পুরো রিল্যাক্সড হয়ে যায়। উনি ভাবে যে ঠিক আছে, এটা তো ভোল্টেজ আপ ডাউন করছিল, কিন্তু তারপর উনি ভাবতে থাকেন যে তাহলে হাওয়াটা কোথা থেকে আসছে। তখনও কিন্তু হাওয়াটা ঘরের মধ্যে আছে, বাট অতটা নয়। তো এসব ভাবতে ভাবতে উনি ভাবলেন যে দূর, আমি এসব বেশি ভাবছি, এই বলে উনি টেবিল ল্যাম্পটা বন্ধ করে দেন, এবং ওনার ঘরের যে উনি ঘর থেকে আর কি বেরোবেন, বেরিয়ে ওনার দোতলার ঘরে যাবে, তো উনি ওনার ঘরে দুটো বড় বড় টিউবলাইট ছাড়াও আর একটা ছোট আলো ছিল আর কি, ওটা খুব একটা উনি জ্বালাতেন না। কিন্তু কেন জানি না সেদিন উনি ভাবলেন যে থাক, আজকে আর ঘরটাকে পুরো অন্ধকার রাখবো না। তো উনি কী করলেন, ওনার টিউবলাইট দুটো সুইচটা অফ করে দিলেন, এবং ঘরে যে ছোট ল্যাম্পটা ছিল সেই ল্যাম্পটা জ্বালালেন। এবার ল্যাম্পটা জ্বালানোর পরে উনি যখন দরজাটা খুলে বেরোতে যাবেন, সেই সময় উনি দেখছেন উনি দরজাটা খুলতে পারছেন না। মানে এমন নয় যে দরজাটা বাইরে থেকে দেওয়া রয়েছে, দরজাটা ভেতর থেকে উনি নিজেই দিয়েছেন, কিন্তু উনি খুলতে পারছেন না দরজাটা, কোনো একটা ভাবে আটকে গেছে। তো এরকম একটা সিচুয়েশন আবার কিন্তু ওনার খুব ক্রিপি লাগে ব্যাপারটা। তো উনি ভাবেন যে দূর, দরজাটা খুলছে না, কি তাহলে প্রবলেম হলো। তো উনি কী করেছেন, আবার বড় লাইটটা জ্বালানোর জন্য, টিউব লাইট আর কি জ্বালানোর জন্য উনি সুইচটা অন করেন। অদ্ভুত বিষয় হচ্ছে, এবার যখন উনি সুইচটা অন করার চেষ্টা করছেন, লাইট কিন্তু জ্বলছে না। ঘরের মধ্যে তখন শুধুমাত্র ওই ছোট লাইটটা জ্বলছে, ছোট একটা হালকা হলুদ আলো। উনি যতই সুইচ অন করছেন, মানে দুটো টিউবলাইটের আলাদা আলাদা দুটো সুইচ, বাট সুইচগুলো যতই উনি অন করার চেষ্টা করছেন সুইচগুলোকে, কোনোভাবেই কিন্তু লাইটটা জ্বলছে না। এবার ওই পয়েন্টেও কিন্তু এই আইনজীবী ভাবছিলেন যে হয়তো ভোল্টেজ প্রচণ্ড রকমভাবে আপ ডাউন করছে, গরমকাল, সব জায়গায় এসি চলছে, উনি ভাবছেন যে তাহলে হয়তো ভোল্টেজ প্রচণ্ড ডাউন আছে, সেই জন্য হয়তো আলোটা জ্বলছে না। কিন্তু উনি ভাবছেন যে যতই ভোল্টেজ ডাউন থাক, একটা সামান্য টিউবলাইট জ্বলবে না, এটা কি করে হয়। এবং ওই মুহূর্তে ওনার কেন জানি না সারা শরীরে না একটা অদ্ভুত রকমের একটা তরঙ্গ মতো খেলে যায়, এবং উনি বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল তো এখন হচ্ছে। তো উনি তখন আবার ওনার টেবিলের দিকে আসেন, ঘরে হালকা আলো জ্বলছে, খুব একটা অন্ধকার তা নয়, এবং উনি কিন্তু মানে চেয়ারে কোনো রকমে বসে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেন। এবার টেবিল ল্যাম্পটা যখন উনি জ্বালান, চেয়ারে উনি বসে রয়েছেন, মুখটা ওনার সামনের দিকে, টেবিল ল্যাম্প জ্বালানোর সাথে সাথে উনি বুঝতে পারেন ওনার ঘরের মধ্যে হালকা একটা, দেখবেন দরজা জানলা বন্ধ করে যদি আপনি 4-5টা ধূপকাঠি ঘরের মধ্যে জ্বালান, ঘরের মধ্যে একটা হালকা ধোঁয়া সৃষ্টি হবে। ঠিক সেরকমই একটা হালকা মনে হচ্ছে যেন একটা ধূপকাঠির মতো একটা গন্ধ, এবং ঘরের মধ্যে হালকা ধোঁয়া ধোঁয়া। তো এটা দেখে উনি না মানে খুব মনে মনে চমকে যান, মানে মানে ওনার বুকের ভিতরে ধড়াস করে ওঠে। কারণ এত রাতের বেলা ওনার স্ত্রী বা ওনার মেয়ে ওপরে কেউ ধূপকাঠি জ্বালাবে না, আর পাশে
একটা ফ্ল্যাট রয়েছে, ওনার যে বাড়িতে তার পাশে একটা ফ্ল্যাট রয়েছে। তো সেই ফ্ল্যাটেও সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ এমন ধূপকাঠি নিশ্চয়ই জ্বালাবে না যে ওনার একতলার ঘরে এসে সেই ধোঁয়াটা চলে আসবে। তো উনি তখন বুঝে যান যে কিছু তো একটা গন্ডগোল আজকে হচ্ছে, এবং তখন ওনার এতটাই শরীর খারাপ লাগতে শুরু করে, ওনার মাথা ঘুরতে থাকে। উনি তখন ভাবেন যে না, আমি কিছুক্ষণ বসি, এবং ওখানে একটা জল ছিল, উনি জলের বোতল থেকে একটুখানি জল খান শরীরটাকে আর কি ব্যালেন্স করার জন্য, এবং উনি ওখানটা 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, এবং যে মুহূর্তে উনি চোখটা বন্ধ করেন সেই মুহূর্তেই কিন্তু একটা ঠাং করে ঘরে আওয়াজ হয়, ঠাং করে একটা আওয়াজ। উনি চমকে গিয়ে চোখটা খোলেন, এবং চোখ খোলার পরে উনি যা দেখেছিলেন সেটা দেখার জন্য না উনি নিজে প্রস্তুত ছিলেন, না উনি কোনোদিনও স্বপ্নেও ভেবেছিলেন যে এরকম কোনো জিনিস ওনাকে দেখতে হতে পারে। জানেন উনি কি দেখেছিলেন? উনি চোখ খুলে দেখলেন যে ওনার যে জানলাটা রয়েছে সেই জানলার কাছে খুব আবছা আবছা করে, মানে উনি মুখটা মোটামুটি স্পষ্ট দেখতে পান, কিন্তু শরীরটা অতটা স্পষ্ট উনি দেখতে পান না। উনি দেখেন যে ওনার ঘরটা তো বড়, মানে মোটামুটি ধরুন 8-9 ফিট দূরত্বে ওই জানলাটার মতো রয়েছে। তো সেই জানলাটার ওখানে ওই ভদ্রলোক, যে ভদ্রলোকের কেস উনি লড়ছিলেন, যার বাড়ি ঘর মানে তার একজন আত্মীয় নিয়ে তাকে তার মেয়েকে এবং তার স্ত্রীকে বাড়ি ছাড়া করছে, তো সেই ভদ্রলোক, যে ভদ্রলোক জাস্ট কয়েকদিন আগে মারা গেছেন, সেই ভদ্রলোকের মুখটা কিন্তু উনি দেখতে পান, এবং ওই অস্পষ্ট আলোয় উনি দেখেন যে জানলার পাশে ওই ভদ্রলোকের ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। এবং এই জিনিসটা যখন উনি দেখেন, উনি প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যান। মানে একটা মানুষ, সেই মানুষটা এত বছর থেকে ধরে সে মানে এই প্রফেশনে রয়েছে, সে বিভিন্ন রকমের কেস এত বছর ধরে হ্যান্ডেল করেছে, কিন্তু একটা এরকম মৃত মানুষকে নিজেরই ঘরের মধ্যে ওরকম ছায়ামূর্তি অবস্থায় দেখে উনি হতভম্ব হয়ে যান। বুঝতেই পারছেন, এটা খুবই স্বাভাবিক। তো তখন না, মানে উনি যে কিছু বলবে সেই রকম অবস্থায় কিন্তু এই উকিলবাবু ছিলেন না। তো ওই ডিস্টেন্স থেকেই ওই ছায়ামূর্তি, ওই ভদ্রলোকের ছায়ামূর্তি, মানে উনি যেটুকু বুঝতে পারলেন যে জোর হাত করে খুব করুণ মুখে ওনার দিকে তাকিয়ে রয়েছে, এবং কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে ওই মৃত ভদ্রলোকের সেই ছায়ামূর্তি এই আইনজীবীকে বলছে যে আপনি আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে পথে বসানো থেকে বাঁচান, আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন, আপনি পারবেন এই কেসটা জিতিয়ে দিতে, আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে যেন ওরা বঞ্চিত না করতে পারে। এই জমি বাড়ি আমি অনেক কষ্ট করে করেছি, আমার বাবাও অনেক কষ্ট করে করেছিলেন, আমি জানি আপনি পারবেন। আর একটা কথা বলছি উকিলবাবু, এরপরে যে দিনটা আর কি, একটা নির্দিষ্ট দিনের কথা বলে যে সেদিনকে কিন্তু ওনাদের আবার কোর্টে যাওয়ার কথা ছিল। তো বলছে যে সেই দিনটা কিন্তু আপনি আমার স্ত্রীকে এবং মেয়েকে কিন্তু কোর্টে আসতে বারণ করবেন, এবং আপনিও দরকার হলে সেদিনের কাজটা মানে আটকে দিন, কারণ ওরা কিন্তু আমার মেয়েরকে, আমার স্ত্রীকে এবং আমার মেয়ের ক্ষতি করার জন্য কিন্তু ওই দিন পুরোপুরি ওরা পরিকল্পনা করেছে, আপনি কিছু একটা করে এটাকে আটকে দিন। আর আমি জানি আপনি পারবেন, আপনি দয়া করে আমার মেয়েকে এবং আমার স্ত্রীকে ভিটে ছাড়া খাওয়া থেকে বাঁচান, আমি জানি আপনি পারবেন। এই বলে উনি কিন্তু, মানে এটা কত হবে, প্রায় 20-30 সেকেন্ডের মতো আর কি পুরো টাইমটা, এবং সেই 20-30 সেকেন্ডের মধ্যে কিন্তু এই বিষয়টা উনি দেখেন, এবং দেখতে দেখতেই একদম হাওয়ায় কিন্তু যাকে বলে ওই ছায়ামূর্তি মিশে যায়, মানে পুরো মিলিয়ে যায়, উনি পুরো ইনভিজিবল একদম। ওই 20-30 সেকেন্ডের জন্য জিনিসটা ওখানে পারসিস্ট করেছিল, ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু একদম মানে আর কিছু দেখাই যাচ্ছে না এরকম। খুব অবাক হয়ে যান উকিলবাবু, ভাবছে যে কী দেখলাম আমি এটা, মানে উনি নিজেই হতভম্ব হয়ে গেছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এবং উনি তারপরে তো তাড়াতাড়ি করে উপরে চলে এলেন, এবং উপরে চলে এসে উনি ওনার নিজের ঘরে শুয়ে পড়েন, এবং শোয়ার পরে উনি সারা রাত সেদিন বসে বসে ভাবলেন যে আমি কি দেখলাম এটা। মানে এত বছর একটা প্রফেশনে রয়েছেন, কোনো দিন এরকম কোনো ঘটনা ঘটেনি, অথচ হঠাৎ করেই এরকম একটা বিষয় ঘটলো, এবং উনি পরিষ্কার শুনলেন যে সেই ভদ্রলোক আগামী যেদিন উকিলের মানে
আর কি কোর্টে যাওয়ার যে ডেটটা রয়েছে সেই ডেটে আসতে বারণ করছে, বলছে যে আমার স্ত্রী আর মেয়ের ক্ষতি করার জন্য ওরা ওই দিনের পরিকল্পনা করছে। তো উনি ভাবছেন উনি কী করবেন। তো উনি তখন ভিতর থেকে কোর্টে কথা বলে উনি সেই দিনের আর কি মানে আর কি আসতে যে হবে না বা সেই দিন যে কিছু কাজ হবে না সেইটা উনি করে দিলেন। ইন দ্য মিন টাইম পরের যখন আর কি যে আর কি কোর্টে যে ডেটটা পড়েছিল, তো সেই ডেটে গিয়ে মানে উনি তো মনে মনে ভাবছেন যে কিছু তো একটা ঘটনা ঘটছেই, এবং এই লোকগুলো যে ভালো না সেটা উনি কথা শুনে, তাদের কথাবার্তা শুনে, সব কিছু শুনে বুঝতে পারেন। তো যাই হোক, এরপর একটা দীর্ঘ লড়াই থাকে এবং উনি কিন্তু উকিলবাবু যখন যারা যে আত্মীয় আর কি ওদের জিনিসপত্র সব কেড়ে নিচ্ছিল, কেড়ে নেওয়ার আর কি পরিকল্পনা করেছিল, ভুয়ো কাগজপত্র বানিয়েছিল, তো তাদেরকে যখন উনি ডাইরেক্ট এই উকিলবাবু বলেছিল যে আপনারা বলছেন যে আপনাদের জমি বাড়ি এরা বহুদিন থেকে জবরদখল করেছিল, আপনি আইনি পথে লড়ছেন ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু ভুলেও এই ভদ্রলোকের স্ত্রী আর মেয়ে যে দুজন আছে এদের গায়ে কিন্তু হাত দেওয়ারও চেষ্টা করবে না। যদি তুমি সেটা করো তাহলে কিন্তু সেটা তোমার সব থেকে বড় ভুল হবে। তুমি যদি এই জিনিস করো তুমি কিন্তু মানে কোনোভাবেই ছাড় পাবে না। আর এই উকিলবাবু নিজেই মানে ওই ভদ্রমহিলাকে, যার স্বামী মারা গেছিলেন আর কি, তাকে বলে যে আপনি একটা আলাদা করে দরখাস্ত করুন যে আপনি এবং আপনাকে এবং আপনার মেয়েকে যে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে, আপনাদেরকে যেরকম খারাপ খারাপ কথা বলা হচ্ছে, আপনি সেই বিষয়ে একটা অভিযোগপত্র তৈরি করে আপনি থানাতেও দিন এবং আপনি এই যে কোর্টে আছেন সেখানেও আপনি জানান। কারণ আপনি যদি কোনোভাবে আইনের সাহায্য না নেন, আপনি যদি মুখ বুজে থাকেন, তাহলে কাল যদি কোনো ঘটনা ঘটেও যায় তাহলেও কিন্তু এর কোনো সুরাহা হবে না। কিন্তু আপনি যদি আগে থেকে কমপ্লেনটা করে রাখেন, আগে থেকে যদি আপনি অভিযোগটা করে রাখেন, তাহলে কিন্তু যারা এই কাজটা করবে ভাবছে তারা কিন্তু সেখান থেকে বিরত থাকবে। তো এরপরে বিভিন্ন রকম সমস্যা আসে এবং এই কেসটা লড়তে লড়তে উনি বুঝতে পারে যে যারা ওদের সত্যি সত্যি জমি জায়গা কেড়ে নিয়েছিল তারা কিন্তু অনেক রকমের প্ল্যান আগে থেকে করে নিয়েছিল। তো দীর্ঘ কয়েক মাসের লড়াই চলে, এরপরেও প্রায় বছর ঘুরে যায় এবং তারপরে কিন্তু এই উকিলবাবু মানে উনি নিজেও নিজের দায়িত্বে বেশ কিছু কাজকর্ম করে নিয়েছিলেন এবং আলটিমেটলি ওরা যে ভুয়ো যে কাগজপত্র বানিয়ে দেখিয়েছিল যে এরাই ওদের জমি জায়গা বহুদিন থেকে দখল করে নিয়েছিল, তাই ওরা নিজেদের জমি ফেরত চাইছে, এরকম যে একটা মিথ্যে মামলা সাজিয়েছিল, সেই মিথ্যেটা কিন্তু কোর্টে জাজের কাছে ধরা পড়ে যায় এবং এই ভদ্রমহিলা এবং তার স্ত্রী কিন্তু তাদের ভিটে মাটি বাড়ি, তাদের জমি, সেটা কিন্তু ফেরত পায়, আলটিমেটলি ফেরত পায়। উকিলবাবুর তো খুব আনন্দ হয় যে মানে উনি যে একটা মানুষকে জাস্টিস দিতে পেরেছেন, এটা অবভিয়াসলি যে কোনো আইনজীবীদেরই কিন্তু খুব ভালো লাগে যে তারা যখন দেখে যে মানুষ অসহায় হয়ে তাদের কাছে তাদের শরণাপন্ন হচ্ছে এবং তারা যখন জাস্টিসটা দিতে পারে তাদেরও কিন্তু একটা খুব আত্মতৃপ্তির জায়গা থাকে। তো উকিলবাবুর ক্ষেত্রেও সেটাই ছিল। এবার এই সমস্ত কিছু মিটে যাওয়ার পরে উনি কিন্তু আবার ওনার ঘরে ওই রকম ঠিক যেভাবে আর কি ওই ভদ্রলোক এসেছিলেন সেভাবেই কিন্তু মানে আবার উনি দেখতে পান এবং সেদিনও উনি দেখেন যে ওরকম হাত জোর করে সেই বয়স্ক ভদ্রলোকটি তিনি বলছেন যে আপনি অনেক বড় আমাদের সাহায্য করলেন, মানে আপনি যে আমাদের পরিবারে কি মানে কত যে আপনি ভালো করলেন সেটা কিন্তু আর বলার মতো নয়। আপনি খুব ভালো মানুষ, আপনি অনেক বড় হবেন, আপনার আরও হয়তো অনেক অনেক উন্নতি হবে, কিন্তু আপনি আমার পরিবারের জন্য যা করলেন, আমি তো চলে গেছি, আমি তো আর এখানে থাকছি না, কিন্তু আমার স্ত্রী মেয়েকে যে আপনি ভিটে ছাড়া হওয়া থেকে মানে বাঁচালেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এরকম উনি আর কি একটা স্বপ্ন মতো একদিন দেখেন। তো সেটা কিন্তু এই উকিলবাবু ভেবেছেন যে এটা আপনি একটা স্বপ্ন দেখেছেন হয়তো, কারণ মানে যে ভদ্রলোক আর ভদ্রমহিলা সেই প্রথম যখন এসেছিলেন তার মেয়েকে নিয়ে, তখনই ভেবেছেন যে এরা তো কিছুই জানে না, না নিজেরা পড়াশুনো জানে না, কাগজপত্র এদের কাছে আছে। তারপর থেকে দীর্ঘ একটা লড়াই চলেছে, আলটিমেটলি ওরা ওদের জমি জায়গাটা ফেরত পেয়েছে। তো সেটা ওনারও ভালো লাগে, তো উনি ভাবেন যে এটা হয়তো স্বপ্নই ছিল। এবং ব্যাপারটা কিন্তু যদি এখানে শেষ হয়ে যেত তাহলেও কিন্তু একরকম ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হয় না, এর মধ্যে কিন্তু একটা টুইস্ট থাকে, বা টুইস্ট থাকেও বা বলা যেতে পারে যে এমন একটা এই যে ব্যাপারটা ওনার সাথে ঘটলো, এই উকিলবাবু যে একটা এরকম এক্সপিরিয়েন্স করলেন, এটার পর থেকে না ওনার মানে এই যে উনি আগে ভূত প্রেত আত্মা প্রেতাত্মা এগুলো যে কোনো বিশ্বাস উনি করতেন না,
সেই জায়গা থেকে কিন্তু ওনার মনে একটা বিশ্বাস, একটা মানে শ্রদ্ধার জায়গা এলো যে হ্যাঁ এরকমও ঘটনা ঘটে, যেটাকে আমি একদম পৃথিবীতে বিশ্বাস করতাম না যে এরকম যে কিছু আছে, সেই জায়গাটা ওনার এলো। কিন্তু এটাই কিন্তু শেষ নয়। এরপরে ওনার জীবনে একটা এমন ঘটনা ঘটে যেটা হয়তো উনি মানে তার আগের মুহূর্ত অবধি উনি বিশ্বাস করতে পারছিলেন না যে এরকম ঘটনাও কিন্তু যে মানুষের জীবনে ঘটতে পারে। তো সেটা কি ছিল সেটা এবার আমি আপনাদেরকে বলি। তো এই ঘটনার 2 বছর পরের একটা ঘটনা। 2 বছর পরে উনি যথারীতি, তখন আর উনি বারাসাত কোর্টের সাথে যুক্ত ছিলেন না, অন্য একটা কোর্টে ছিলেন। সেখানে একটা ক্রিমিনাল কেসে ওনার মানে উনি আর কি তদন্ত করেন এবং সেখানে সেই কেসটা উনি লড়ছিলেন। এবার সেই কেসটা খুব জটিল কেস ছিল এবং খুব বড় কেস ছিল, এবং সেটা না মানে অনেক বছরের মানে বছর ধরে আর কি চলছে, অনেক দিনের আর কি কেস। এবার একটা কেস যখন অনেক বছর ধরে চলে তো বিভিন্ন সেখানে যে আর কি প্যানেল থাকে যারা যারা আর কি এটার সাথে কাজ করে, তো অবভিয়াসলি তারাও চেঞ্জ হয়। তো সেরকমই একটা চেঞ্জ হয়ে এই আইনজীবী তিনি কিন্তু এই কেসটায় যুক্ত হন। এবার সেই কেসটা বিশাল বড় একটা ক্রিমিনাল কেস এবং সেখানে প্রচুর মানে পেঁচানো ঘোরালো পেঁচানো প্রচুর ব্যাপার রয়েছে, প্রচুর কেস রয়েছে। তো সেগুলো নিয়ে উনি ইনভেস্টিগেশন করছে, জানার চেষ্টা করছে এর আগে কী কী হয়েছে। তো সেখানে যারা আর কি কেসটা নিয়ে এসেছিল, তো সেখানকার যে লোকজন ছিল তাদের সাথে ওনার একটা কিছু নিয়ে বিবাদ হয়, মানে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয় এবং উনি বলেন যে এইগুলো তো ঠিক না, এই এই আপনি যা যা বলছেন এগুলো এভাবে করলে চলবে না, এটাকে এইভাবে ভাবে করতে হবে। তো বহুদিন থেকে কেসটা চলছে, কেসটার কোনো উন্নতি হচ্ছে না, কিছু এগোচ্ছেও না, কিছুই না, বারবার পিছিয়ে পিছিয়ে যায়, ডেট পড়ে, তারপর আর একটা ডেট পড়ে, তারপরে আরও 3 মাস পরে আর একটা ডেট পড়ে, এরকম করে আর কি চলছে। এবার যে কেসটা নিয়ে একটা মানে ঝামেলা হলো, তো তখন ওনাকে আশেপাশে ওনার যারা আরও সতীর্থ যারা ছিলেন, যারা অন্যান্য যারা আইনজীবী ছিলেন, তো তারা বললেন যে দেখুন আপনি তো এই কেসটায় নতুন জয়েন করেছেন, এটা কিন্তু খুব মানে একটা খুব পুরনো কেস, আর যে জায়গায় যে এলাকায় কেসটা হয়েছে এটা কিন্তু মানে এরকম এরকম, আমি অত ডিটেলে বলছি না, এটা কিন্তু এরকমই হয়, এটা কিন্তু খুব একটা ভালো লোক নয়। তো আপনি শুধুমুধু কেন বিবাদে জড়াচ্ছেন, আপনার বিবাদে জড়ানোর কোনো দরকার নেই, আপনি যেরকম যেরকম আসছে আপনি সেরকম সেরকম কাজ করুন। তো উনি ভাবলেন যে সেটা ঠিক আছে, কিন্তু যে আর কি তার সাথে কথা বলতে এসেছিল তো পরিষ্কার তার সেই পক্ষের দোষ রয়েছে এবং তাদের বিহেভিয়ারটাও কিন্তু ওনার ভালো লাগেনি। এবার বিহেভিয়ার ভালো লাগেনি, এবার যা হয় আর কি ওনার সাথে একটা বাকবিতণ্ডার ফলে একটা অন্যরকম একটা ইগো হার্ট হয়ে গেছে ওনার, তো সেটা নিয়ে একটা আর বড় একটা ঝামেলা হয়েছে। এবার ঝামেলাটা হওয়ার পরে উনি বুঝতে পারে যে ওনার উপরে কিন্তু মানে উনি যে একটা উটকো ঝামেলার মধ্যে, মানে দেখুন প্রফেশনালি একটা ঝামেলা হওয়া সেটা একরকম, কিন্তু এই ব্যাপারটা নিয়ে উনি এমনভাবেই একটা ঝামেলায় জড়িয়ে যান, উনি কিছু কথা বলে দেন, এবার তারাও এমনি লোকজন ভালো না খুব একটা, তারাও কিছু কথা বলে। তো এর ফলে কি হয় মানে উনি ওই ঝামেলাটার মধ্যে খুব অদ্ভুতভাবে ঢুকে যায় এবং যার ফলে উনি তখন ভাবে যে না ব্যাপারটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, উনি তখন সেই কেসটা ছেড়ে দেন, ছেড়ে দিতে বাধ্য হন। বাধ্য হয়ে উনি চলে এসেছেন, তো ওনার মেজাজ ঠিক নেই, ওনার মনটাও খুব খারাপ যে আমি একটা পড়াশুনো করে এই জায়গায় এসেছি, মানুষের একটা রেসপেক্ট দেওয়ার কথা আমাকে, তারা এভাবে কথা বলছে, তো উনি নিজে সেই জন্য কাজটা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কেসটা ছেড়ে উনি তখন বাড়িতে বসে আছেন। তো এমন সময় হঠাৎ করেই মানে উনি বাড়িতে তো চলে এলেন, কিছুদিনের উনি একটা ব্রেক নেন, ছুটি নেন, তো তারপরে উনি বুঝতে পারেন যে ওনার সাথে না খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা বলতে খুব অল্পতেই উনি টেম্পার হারিয়ে ফেলছেন, খুব উত্তেজিত হয়ে সবার সাথে কথা বলছে, কিছু খেতে ইচ্ছে করছে না, কিছু খেলেও ওনার অ্যাসিডিটি হচ্ছে, অম্বল হচ্ছে, মানে শরীরও ভালো যাচ্ছে না, মনও ভালো যাচ্ছে না, কারোর সাথে উনি ঠিকমতো কথা বলতে পারছেন না, ওনার স্ত্রী ওনার মেয়েদের সাথেও উনি ঠিকঠাক মতো কনভারসেশন করতে পারছেন না, সবসময় ওনার মধ্যে একটা খুব অদ্ভুত টাইপের একটা অ্যাংজাইটি রয়েছে। এবার দেখুন কাজকর্মের ক্ষেত্রে অনেক সময় অসুবিধে থাকলে সেখানেও কিন্তু একটা মানুষের অ্যাংজাইটি ক্রিয়েট হয়, এটা আপনাদেরও হয়তো অনেক সময় হয়ে থাকে, কাজের খুব বেশি চাপ থাকলে বা মানুষ খুব যদি ফ্রাস্ট্রেটেড থাকে তখনও এরকম হয়ে যায়। কিন্তু উনি
এত মানে উনি না নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু খুব সচেতন। উনি বুঝতে পারতেন ছোটোখাটো কিছু প্রবলেম হলে উনি বুঝতে পারতেন যে আমার হয়তো অমুক দিনের খাওয়াটা ঠিক হয়নি বা অমুক সময় আমি এক্সারসাইজ করিনি। উনি নিজের হেলথ নিয়েও প্রচণ্ড কনসাস ছিলেন। কিন্তু কেন জানি না ওই ঘটনাটার পর থেকে ওই যে একটা বাকবিতণ্ডায় ওই যে একটা কেস লড়তে গিয়ে যে উনি ঝামেলায় জড়িয়ে পড়লেন, সেখান থেকে বাধ্য হয়ে উনি কেসটা ছেড়ে বেরিয়ে এলেন, পুরো বিষয়টার পর থেকে উনি যে মানুষটা ওনার প্রচুর ওনার নিজের বড় মেয়ে ডাক্তারি পড়তো, ওনার আশেপাশে প্রচুর ডাক্তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, বাট অদ্ভুতভাবেই উনি মানে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খুব অনীহা দেখাতে শুরু করলেন। ওনার ভালো ভালো যেগুলো খাবার উনি খেতেন সেগুলো উনি খাওয়া বন্ধ করে দিলেন। যে খাবারগুলো খেলে ওনার অ্যাসিড অম্বল হতো উনি সেগুলোই বেশি করে খাওয়া শুরু করলেন। উনি হয়তো কোনো পার্টিতে গেলে হয়তো খুব অকেশনালি খুব সামান্য পরিমাণে হয়তো কোনো অ্যালকোহলিক বেভারেজ খেতেন, বা উনি সেটা বেশি করে খাওয়া শুরু করলে যেটা ওনার শরীরে একদমই সহ্য হতো না। এর ফলে কিন্তু ওনার হেলথটা ডিটোরিয়েট করতে শুরু করলো। এবং কাজকর্মের প্রতি যে মানুষটার এত বেশি ন্যাক ছিল, যে মানুষটা কাজ ছাড়া থাকতে পারতো না, সেই মানুষটার কিন্তু কাজের প্রতি একটা অনীহা সৃষ্টি হলো এবং উনি মনে করতে লাগলেন যে উনি এত কষ্ট করে যে পড়াশুনো করেছেন, উনি এত ভালো যে একজন উকিল, ওনার কোনো মান নেই, ওনার কোনো সম্মান নেই, মানুষজন আজকাল রেসপেক্ট করে না। তো এই সব করে উনি আর্ধেক দিন কিন্তু কাজের ক্ষেত্রেও যেতেন না। এভাবে কিন্তু ওনার 1-2 মাস নয়, 5 মাস এভাবে কেটে যায়। এবং এই 5 মাসে ওনার স্ত্রী ওনার মেয়েরা ওনাকে প্রচুর বুঝিয়েছে যে কেন তুমি এরকম করছো, কেন তোমার এরকম এত তুমি ইরেগুলারিটি কাজের ক্ষেত্রে, তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তোমার কোনো কনসাসনেস নেই, তুমি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছো, অ্যাসিড অম্বল হচ্ছে, শরীর খারাপ লাগছে, বাড়ি থেকে বেরোচ্ছ না। কিন্তু ওনাকে যতই কেউ বলুক না কেন উনি যেন সব কিছুই বুঝতেন, কিন্তু বুঝেও বুঝতেন না। মানে তখনকার মতো হয়তো বুঝতেন, ভাবতেন যে না, বলতেন যে না ঠিক কি বলেছো, আমি কাল থেকে আবার কাজ ঠিক মতো করবো, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো। কিন্তু পুরো মানে শোনার পরেও 10 থেকে 15 মিনিট উনি হয়তো বুঝতেন, তারপরে আবার যে কে সেই হয়ে যেত। এরকম করতে করতে খুব অজানা একটা কারণে উনি যে কখন যে ডিপ্রেশনে চলে গেলে সেটা উনি নিজেও বুঝতে পারলেন না। এবং উনি পরিষ্কার বুঝতে লাগলেন যে ওনার শরীর স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ছে। এইরকমভাবে যখন 6 মাস হয়ে গেছে, সেই 6 মাসে উনি হয়তো বেশিবার কোর্টেও যায়নি, সেভাবে কোনো কেসও নেননি, মানে সম্পূর্ণ নিজেকে আলাদা আলাদা করে রাখতেন। ওনার নিজের স্ত্রী, ওনার মেয়ে, ওনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কারোর সাথে উনি বেশিক্ষণ কথা বলতে পারতেন না। সবার সাথে একটুখানি কথা বলে ওনার ঝগড়া ঝামেলা হয়ে যেত। নিজেকে উনি খুব আইসোলেট করে ফেলেছিলেন। তো এরকম করেই সেই বাড়িটা মানে ওনার যে কলকাতার যে বাড়িটা রয়েছে সেই বাড়ির সেই একতলায় একদিন উনি বসে আছেন। মানে সেদিন ওনার শরীর প্রচণ্ড খারাপ। তো স্ত্রীর সাথে উনি তার আগে ওনার কিছু কথা কাটাকাটি হয়েছে, তো উনি ওনার স্ত্রীকে বলেছেন যে তুমি আমার শরীর নিয়ে এত ভাববে না, তুমি এসব নিয়ে কোনো কথা বলবে না, আমারটা আমি বুঝে নেব। তো সেদিন পুরো বাড়িতে উনি একা, বাকিরা সবাই ওনাদের আর একটা যে বাড়ি রয়েছে সেখানে রয়েছে। তো সারাদিন থেকে উনি ওনার মানে বাড়িতে কাজের লোক ছিল, তো সে রান্না বাড়ি সমস্ত কিছু করে গেছে, কিন্তু উনি কিচ্ছু খাননি, মানে ওনার খেতেই ইচ্ছে করছে না। আর ওনার শরীর প্রচণ্ড দুর্বল, মানে ওই 6 মাসে ওনার প্রচুর পরিমাণে ওয়েট লস হয়ে গেছে, শরীর প্রচণ্ড খারাপ, মাথা ঘুরছে, তবুও আর উনি কিছু খেতে পারছেন না। তো এমন সময় উনি ওরকমভাবে বসে আছে, তো ওই টাইমটায় না ওনার মাঝে মধ্যে খুব হ্যালুসিনেশন হতো। তো হ্যালুসিনেশনটা কীরকম হতো, উনি মাঝে মধ্যে দেখতেন যে ওনার ঘরে আগুন লেগে গেছে, হয়তো কিছুই আগুন টাগুন কিছুই লাগেনি, ওনার হঠাৎ করে মনে হতো যে উনি খাট থেকে পড়ে যাচ্ছে, অথচ উনি ঘরের মধ্যে হয়তো সোফায় বসে রয়েছে, এরকম টাইপের। তো এরকমই উনি চেয়ারে বসে রয়েছেন এবং টেবিলে রয়েছেন, তো উনি ভাবছেন যে কোনো কাজ বা কোনো একটা কেস এসেছিল সেগুলো নিয়ে উনি স্টাডি করবেন কি না। তো এমন সময় মনে হলো ঠিক সেই জানলাটার কাছে, সেটা শীতকাল ছিল তো একটু খোলা, তো দেখছে যে জানলাটার কাছে কিরকম একটা ধোয়া ধোয়া মতো লাগছে। তো সেই ধোয়া ধোয়া মতো লাগছে, তো উনি একটুখানি মানে চোখটা একটুখানি কচলে উনি ভালো করে তাকান যে কী আমি চোখের সামনে দেখছি, কারণ তার আগে উনি কিছু সময় হ্যালুসিনেশন করেছেন। এবার উনি ভালো করে খেয়াল করে যে ওই জানলার কাছে ওই ভদ্রলোকের মুখটা, যে ভদ্রলোক 2-2.5 বছর আগে উনি যে ভদ্রলোকের কেসটা লড়েছিলেন, যে ভদ্রলোক কেস চলাকালীন মারা গেছিলেন, তার স্ত্রীকে এবং বউকে, তার স্ত্রী আর মেয়েকে আর কি ভিটে ছাড়া করতে যাচ্ছিল তারই পরিবারের লোকজন, তো সেই লোকটার মুখটা উনি দেখতে পাচ্ছেন।
তো যখনই ওনার হ্যালুসিনেশন হতো উনি কি করতেন, মানে প্রথম দিকে হয়তো বাড়িতে বলতেন যে দেখো ওখানে আগুন লেগেছে, সবাই বলতো না কিচ্ছু নেই। তো উনি কিছুক্ষণ চোখটা একটুখানি কচলে ভালো করে আর কি তাকালে উনি কিন্তু সেই হ্যালুসিনেশনটা চলে যেত। তো যথারীতি উনি তাই করেছেন, তো চোখটা ভালো করে কচলে আবার উনি তাকিয়েছেন। তো তাকিয়ে দেখছে যে তখনও কিন্তু ওই ভদ্রলোকের ছায়ামূর্তিটা ওখানটায় রয়েছে। তো ওনার না পুরো শরীরটা সেই সময় পুরো শিথিল হয়ে যায়, পুরো ঠান্ডা ভারী হয়ে যায়। তো উনি তখন চুপচাপ ওখানে রইলেন এবং উনি বুঝতে পারছেন যে উনি কিন্তু কোনো হ্যালুসিনেট করছেন না, একদম ঠিক দেখছেন। তখন উনি দেখছেন যে ওই ছায়ামূর্তিটা ওনাকে বলছে যে আপনি আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে আপনি ভিটে ছাড়া থেকে বাঁচিয়েছেন, আমাদের প্রাপ্যটুকু আপনি দিয়েছেন। শুধু আমাদের বলেন, আপনি অনেক মানুষের অনেক কেস লড়েছেন, অনেক মানুষকে আপনি ন্যায় পাইয়ে দিয়েছেন। আর আজকে আপনার এই অবস্থা আমার জানেন তো খুব খারাপ লাগছিল, তাই আমি আপনার কাছে এলাম। আপনাকে না, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনার এই কিছুদিন আগে মানে ওই যার সাথে আর কি বিবাদ হয়েছিল, তো সেখানেই একজনের নাম করে বলে যে আপনার ক্ষতির জন্য সে কিন্তু আপনাকে বান মেরেছে এবং আপনি কিন্তু সেই জন্যই আপনার আজকে এরকম অবস্থা। আমি আমি তো আর এখন এই মানে আমার এই শরীর তো আর নেই, কিন্তু তবুও আমি আপনার চিরকাল আপনার ভালো চাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাই আমি আপনার কাছে এসেছি আপনাকে এটুকু বলতে, আপনি নিজের প্রতি এরকম অবহেলা করবেন না। এবং ওনাকে বলে যে আপনি একটা জায়গায় যাওয়ার কথা বলে, তো সেই জায়গাটা কোথায় উনি সেটা ইমেলে লেখেননি, তাই আমি সেটা বলতে পারছি না। ওনাকে বলে যে আপনি ওখানে যান, ওখানে গেলে কিন্তু আপনার বানটা কেটেও যাবে এবং আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাবেন। আপনি তো কত মানুষের কত উপকার করেছেন, আর এভাবে আপনি নিজেকে শেষ করে দেবেন? এই বলে কিন্তু ওই ছায়ামূর্তিটা ওখান থেকে চলে যায়। এবং এই বিষয়টা যখন উনি শোনেন তখন ওনার শরীর তখন ভীষণ খারাপ, মানে উনি একটানা 5 মিনিট হাঁটতে পারতেন না, মাথা ঘুরে যেত ওনার, খাওয়া দাওয়া করতেন না, শরীরের প্রতি প্রচণ্ড অযত্ন করতেন এবং সবাইকে দেখলে ওনার খুব রাগ হতো। উনি কারোর সাথেই 5 মিনিটও ঠিকমতো কথা বলতে পারতেন, ইভেন ওনার বাড়ির লোকের সাথেও পারতেন না। তো সেই মানুষ তখন কাউকে না বলে পরের দিন উনি ওনার ড্রাইভারকে নিয়ে সেই যে জায়গাটায় যাওয়ার কথা বলছে সেই জায়গায় উনি যান এবং অদ্ভুতভাবে নাকি সেই জায়গায় যাওয়ার পরে কিভাবে কি করলো, ওনার মাথায় একটা কিছু ছুঁয়ে দিল এবং তারপরে কি হলো উনি নিজে জানেন না। ওনার যেন নিজেকে মনে হলো যে শরীর থেকে একটা মানুষের যদি খুব জ্বর হয়, সেই জ্বরটা যদি হঠাৎ করে নেমে যায়, মানুষের শরীরটা হঠাৎ করে খুব চাঙ্গা হয়ে যায় না, ঠিক ওনার কিন্তু সেই জিনিসটা মনে হয়। ওনার যেন মনে হলো যেন ওনার এতদিন খুব জ্বর ছিল বা ওনার শরীরটা খুব ভারী ভারী ছিল, হঠাৎ করেই সেখান থেকে আসার পর ওনার মনে হয় যে ওনার শরীর মনটা পুরো চাঙ্গা এবং উনি আবার যেরকমভাবে স্বাভাবিক জীবনে এত বছর ছিলেন সেভাবে ফিরে যান, খাওয়া দাওয়া নর্মাল করেন, কাজকর্ম আবার শুরু করেন। তো তারপর থেকে কিন্তু ওনার কোনো সমস্যা হয়নি এবং এটা উনি বুঝতে পারেন যে এই যে বান মারা বলুন বা মানুষের ক্ষতি করা বলুন, এগুলো হয়তো সব ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়েও যায়। এবং মানুষ যদি ভগবানের সান্নিধ্যে থাকে, তাকে যদি মন থেকে ডাকে, তাকে যদি বিশ্বাস করে, তার যদি উপাসনা করে, তাহলে কিন্তু যে যত ক্ষতি করারই চেষ্টা করুক না কেন সে কিন্তু আলটিমেটলি কোনো ক্ষতি করতে পারবে না। তো এই ঘটনার পরে আবারও একবার উনি এই যে জিনিসগুলো যে হয় বা এগুলোর যে অস্তিত্ব আছে সেটা কিন্তু ওনার জীবনে আবার প্রমাণিত হয়ে যায় এবং সেই যে ভদ্রলোক যাকে উনি উকিল হিসেবে যার কেস উনি লড়েছিলেন এবং উনি মন থেকে চেয়েছিলেন যে ওরা জাস্টিস পাক, তো সেইটা যখন তার একটা আশীর্বাদ কিন্তু ওনার সাথে আজও রয়েছে, এটা উনি বিশ্বাস করেন। তো এটাই ছিল ঘটনা। ওনার জন্য অনেক শুভেচ্ছা রইল, আইনজীবীর জীবনের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালো কামনা রইল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো প্লিজ আপনারা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।